আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি আইএলটিএস বুক 17 প্র্যাকটিস টেস্ট 2 প্যাসেজ 1 নিয়ে আলোচনা করব। তো কথা না বলে শুরু করি। তো এই প্যাসেজ হচ্ছে দ্য ডেড সি স্ক্রোল নিয়ে, অর্থাৎ ডেড সি স্ক্রোল নিয়ে এই আমাদের এই প্যাসেজটা। তো ডেড সি কি? মৃত সাগর। আল বাহরুল মাইয়িত, যেটা আমরা জানি যে কওমে লুত ওখানে বসবাস করতো, ওইটা যখন কি করা যায়, উল্টে দেওয়া হয়, জিবরাইল আলাইহিস সালাম ডানা দিয়ে উল্টে দেন, ওই জায়গাটার মধ্যেই একটা ঘটনা ঘটেছিল। সেই ঘটনা নিয়ে এখানে আলোচনা। তো ঘটনাটা কি? অ্যানশিয়েন্ট একটা বিষয় আবিষ্কৃত হয়েছে সেই জায়গাটায়। তো সেটা নিয়ে মূলত এই প্যাসেজটা। তো আমি এখন প্রথমে কোশ্চেনে যাই, তারপর প্যাসেজটা ওয়ান বাই ওয়ান আমরা আলোচনা করব। তো এখানে প্রথমে কি আছে যে এখানে 1 থেকে 5 নাম্বার কোশ্চেনের আনসার করতে হবে। যে এখানে এই যে 1 2 3 4 এই যে 5 কোশ্চেন আনসার করতে হবে। এবারে শুধুমাত্র একটা ওয়ার্ড নেওয়া যাবে প্যাসেজ থেকে। ওকে, প্যাসেজ থেকে একটা ওয়ার্ডই আমরা এখানে বসাইতে পারবো, বেশি ওয়ার্ড আমরা বসাইতে পারবো না। এরপরে ওখানে দেওয়া আছে যে কোন জায়গাটা থেকে প্রশ্নটা করা হচ্ছে, এটা দেওয়া আছে কুমরান 1946 অথবা 1947, অর্থাৎ 1946 বা 47 এর সময়কালে যে ঘটনা ঘটেছিল সেটার ব্যাপারে। তো আমরা যদি প্যাসেজে চলে আসি তাহলে আমরা দেখব যে এখানে দ্য ডেড সি স্ক্রোল, ডেড সি স্ক্রোল মানে পান্ডুলিপি বা ম্যানুস্ক্রিপ্ট আমরা বলতে পারি। যে আমরা যদি দেখি, আমি যদি ডাইরেক্টলি বাংলাটাই বলি, যে 1946 থেকে 1947 এই সময়কালে 3টা আরব বেদুইন ছেলে, কিশোর ছেলে, তারা তাদের ভেড়া এবং বকরি চড়াচ্ছিল একটা প্রাচীন জায়গার, মানে ওইখানে যে পুরাতন যে জায়গাগুলো আছে পরিত্যক্ত, যেখানে অনেক হাজার বছর আগে মানুষের বসতি ছিল, ওরকম একটা জায়গার আশপাশে, নিয়ারলি দ্য অ্যানশিয়েন্ট সেটেলমেন্ট অফ কুমরান। ওই জায়গাটার নাম হচ্ছে কুমরান। ওই কুমরান নামক একটা প্রাচীন সেটেলমেন্ট ছিল ওইখানে, ওই আশেপাশে তারা চড়াচ্ছিল, ম্যাশ বকরি চড়াচ্ছিল। তো এটা এই কুমরান জায়গাটা কোথায়? ওই কুমরান হচ্ছে ডেড সি, মৃত সাগরের এই উত্তর পশ্চিমে। তো এটা বর্তমানে এটার নাম হচ্ছে ওয়েস্ট ব্যাংক। তো ওখানে তারা ভেড়া বকরি চড়াচ্ছিল। তো এখানে একটা ওই রাখালদের মধ্যে একজন কি করলো, নিক্ষেপ করলো, টস মানে নিক্ষেপ মানে টস হয়েছে খেলায়, টস করলো বা নিক্ষেপ করলো একটা রক মানে একটা মানে পাথর নিক্ষেপ করলো। কি করলো, ওই যে ক্লিপ মানে পাহাড়, ওই যে পাহাড়ের যে বিভিন্ন ফাঁকা জায়গা বা গুহার মতন মুখ থাকে, ওরকম একটা ওপেনিং এর মধ্যে, যে একটা জায়গার মধ্যে পাহাড়ের মধ্যে দেখা যাচ্ছে খালি একটা জায়গা দেখা যাচ্ছে বা খোলা দেখা যাচ্ছে। তো সে কি করছে, ওইখানে পাথর নিক্ষেপ করছে। নিক্ষেপ করার পরে সে শুনলো যে ওইখানে পাথরটা গিয়ে কোনো একটা এমন জিনিসের মধ্যে লেগেছে যে জিনিসটা ভাঙার শব্দ হলো। তো সে আশ্চর্য হয়ে গেল যে এখানে এমন কি জিনিস থাকতে পারে যে যেটা থেকে আসলে পাত্র ভেঙে গেলে যেরকম একটা সাউন্ড, এরকম সাউন্ড হতে পারে। তো কি হলো, তারা দুইজনে কি করলো, ওই কিউরিসিটি বশত ওই গুহার মধ্যে প্রবেশ করলো এবং তারা দেখলো যে মাটির অনেকগুলা পাত্র ওখানে আছে। তো ওইখানের অনেকগুলো পাত্রের মধ্যে থেকে 7টা পাত্রের মধ্যে তারা কি পেল, যে রাইটিং, বিভিন্ন পাণ্ডুলিপি পেল। সেভাবে কিছু কন্টেন্ট স্কুলস উইথ রাইটিং অন দ্যাম, অর্থাৎ 7টার মধ্যে তারা 7টা পাত্রের মধ্যে তারা কি পেলো, রাইটিং পেলো, হাতের লেখা জোকা অনেক কিছু জিনিস পেলো। তো এই যে এই বাচ্চাদের ডেস্টিনিজের টুক দিস, এই কি করলো তারা, এই পাশের যে শহর ছিল সে শহরে তারা নিয়ে গেল একজন প্রাচীন বিক্রেতার কাছে, মানে জিনিসপত্র যিনি কিনেন, তো তার কাছে নিয়ে গেল, নিয়ে গিয়ে এগুলো বিক্রি করে দিল। অল্প দামে তারা বিক্রি করলো। এই যে সোল্ড ফর এ স্মল সাম, অল্প কিছু টাকায় তারা এটাকে বিক্রি করে দিল। তো এই যে তাদের যে আবিষ্কার বা পুরাতন একটা জিনিস পাইছে, এই জিনিসটা ছড়াই পড়লো গ্রামের মানুষ বা আশেপাশের এলাকার মধ্যে। এবং এই পরবর্তী এই বেদুইন ছেলেরা এবং আরো আর্কিওলজিস্ট বা প্রত্নতাত্ত্বিক যারা ছিল তারা মিলে আনার্থ করলো, আনার্থ মানে আবিষ্কার করলো হাজার হাজার শত শত এরকম মাটির পাত্র, প্রায় 10টা গুহা থেকে, নিয়ারলি কেভস, আশপাশের 10টা গুহা থেকে শত শত, যেখানে বলা আছে 1000 মানে শত শত তারা আবিষ্কার করলো। এবং এগুলোকে তারা যখন একত্রিত করলো, দেখলো যে 800 থেকে 900 ম্যানুস্ক্রিপ্ট হলো। ওকে, এরপরে এটা মানে তারা বুঝে গেল যে তারা ইতিহাসের সবচেয়ে বড় একটা বিষয় তারা আবিষ্কার করে ফেললো। তাহলে এই যে এই প্যারা থেকেই মূলত আমাদের প্রথম 5টা কোশ্চেন দেওয়া হয়েছে। তো আমরা 5টা কোশ্চেন দেখব। তো প্রথম নাম্বার আমরা দেখি, 1 নাম্বার কি লেখা আছে, 3 বেদুইন শেপার্ড ইন देयर টিনস, মানে তাদের ঠিক কৈশোর বয়সে 3জন বেদুইন রাখাল ওয়ার নিয়ার অ্যান ওপেনিং অন সাইড অফ এ ক্লিফ, অর্থাৎ একটা পাহাড়ের যে চূড়ার যে খালি জায়গা বা মুখ আছে খোলা, ওইরকম খোলা মুখের কাছে ছিল, আশেপাশে ছিল,
heard a noise breaking when one teenager threw a dash. সে শুনতে পেল ভেঙে পড়ার শব্দ, মানে ভাঙার শব্দ শুনতে পেল যখন একজন কিশোর নিক্ষেপ করলো। তাহলে কি নিক্ষেপ করলো সে? আমাদের প্যাসেজে কিন্তু স্পষ্ট বলা আছে যে সে নিক্ষেপ করেছিল। কি নিক্ষেপ করেছিল? যে ওয়ান অফ দিস ইয়াং শেপার্ড, ওখানে টিন এখানে শেপার্ড, ওই ছেলেদের মধ্যে থেকে একটা ছেলে টস নিক্ষেপ করেছিল এ রক। কি নিক্ষেপ করেছিল? একটা রক নিক্ষেপ করেছিল। তাহলে সহজ না? তাহলে এখানে আনসার হচ্ছে রক। অতএব আমরা আনসার দিয়ে দিলাম রক। তাহলে আমাদের প্রথম কোশ্চেনের আনসার আমরা পেয়ে গেলাম। তাহলে রক, সে রক যখন থ্রো এ রক, ওখানে বলছে টসড এ রক, কথা একটাই সেম। টিনেজার্স ওয়েন্ট ইনটু দ্য ড্যাশ, 2 নম্বর কোশ্চেন বলছে টিনেজার ওয়েন্ট ইনটু, ওয়েন্ট মানে ভিতরে প্রবেশ করা, দ্য ড্যাশ, তাহলে কিসের ভিতরে প্রবেশ করেছে? এন্ড ফাউন্ড এ নাম্বারস অফ কন্টেইনার্স, এবং সেখানে অনেকগুলো কন্টেইনার পেল, কন্টেইনার মানে পাত্র পেল, মেড অফ ড্যাশ, যেগুলো তৈরি ড্যাশ দিয়ে, একেবারে সহজ। তো তারা প্রবেশ করলো, কিসে প্রবেশ করলো? এখানে বলাই আছে যে এখানে লেখা আছে দেন and his companion later entered the cab, তারা প্রবেশ করলো। ওইখানে লেখা আছে went into, এখানে বলা আছে enter, কোথায় প্রবেশ করলো? ক্যাবে প্রবেশ করলো। তাহলে সহজ, সহজ, ক্যাবে প্রবেশ করলো। and stumbles across a collection of large clay jars, তাহলে ওখানে বলছে যে প্রশ্ন কি ছিল? প্রশ্ন ছিল তারা এমন কিছু পাত্র পেল, যে এখানে বলা আছে যে teenagers went into the cab and found a number of containers made of, যে কন্টেইনার গুলো বানানো, কি দিয়ে বানানো? এই যে একদম সহজ করে বলা আছে লার্জ ক্লে জার্স, জার মানে যে পাত্র, ক্লে মানে মাটি, তাহলে পাত্রগুলো কি দিয়ে বানানো? মাটি দিয়ে বানানো, তাহলে ক্লে। তাহলে বলছে মেড অফ, মেড অফ মানে বানানো, কি দিয়ে বানানো? ক্লে দিয়ে, মাটি দিয়ে বানানো। সহজ आंसर, একদম সহজ, ইজি পিজি লেমন স্কুইজি। আমি করেছি এগুলো 10 মিনিট লেগেছে আমার, একদম সবগুলো হয়েছে, কোনো ভুলটুল হয়নি। এরপরে দেখা যাক, আমরা তাহলে পেয়ে গেলাম তিনটে শেষ আমাদের। এরপরে দা স্ক্রোলস, স্ক্রোলের ব্যাপারে বলা হচ্ছে ডেট ফ্রম এত 150 বিসি, বিসি মানে হচ্ছে ঈসা আলাইহিস সালামের জন্মেরও 150 বছর আগে থেকে নিয়ে 70 সি পর্যন্ত, মানে ঈসা নবীর তিনি যখন আসমানে চলে যান তখন থেকে 70 বছর, এই সময়কাল এর ভিতরে এই স্ক্রিপ্টগুলো। তো এখানে বলছে থট টু হ্যাভ বিন রিটেন বাই গ্রুপ অফ পিপল। তো বলা হচ্ছে অরিজিনটা কি ছিল, এগুলোর উৎপত্তি কি ছিল? বলছে এমন মনে করা যে এমন একদল মানুষ কর্তৃক এগুলো লেখা হয়েছিল, নোন, যে মানুষগুলো পরিচিত বা যে মানুষগুলোকে সবাই চিনে অ্যাজ দ্য ড্যাশ, ড্যাশ হিসেবে। তাহলে কি হিসেবে পরিচিত? এগুলো কে লিখছে? আমরা যদি এখানে যদি দেখি এই যে দা অরিজিন অফ দ্য ডেড স্কুল, আচ্ছা ডেড সি স্কুলের যে উৎপত্তি সেটা হয়েছিল প্রায় 2000 বছর আগে, 150 বিসি থেকে 70 সি এর ভিতরে। এবং এটা হচ্ছে আর্গিউর বিষয়, মানে এখানে স্কলার যারা, পণ্ডিতরা যারা আছেন, তারা এটা নিয়ে এখন অনেক বেশি আর্গুমেন্ট করতেছেন যে আসলে কখন এটার অরিজিনটা হয়েছিল, এটা নিয়ে তাদের মধ্যে মতনৈক্য আছে। তো একেবারে যে থিওরিটা বেশি গ্রহণযোগ্য সেটা অনুযায়ী যে এমন একটা পপুলেশনে, যে the area are the work of, they are the work of population, এমন একটা পপুলেশন কর্তৃক এই কাজটা হয়েছিল, that inhabit the area, ওই এরিয়াতে ছিল ওই পপুলেশনটা, until Roman troops destroy the settlement around 70 CE, অর্থাৎ 70 CE তে রোমান সাম্রাজ্য কর্তৃক ওই জায়গাটা ধ্বংস করে দেওয়ার আগ পর্যন্ত ওই জায়গাটায় যে লোকেরা ছিল, ওই লোকেরাই কর্তৃক মূলত এই জিনিসগুলো লেখা হয়েছিল। তো the area was known as the Judah at that time, তো ওই এরিয়াটার নাম ছিল জুদা, জুডা। ওকে, এই সময়টা ওই এরিয়াটার নাম ছিল জুডা। and the people are thought to have belonged to a group called the Essenes, এবং ওই মানুষগুলো যে দেখা, and the people thought to have belong, ওই লোকগুলো বিলং করতো, কাদেরকে বিলং করতো বা কোন জাতিসত্তাকে বিলং করতো? বিলং টু এ গ্রুপ কল্ড দ্য এসেনেস, এসেনেস নামক একটা জাতিসত্তাকে তারা বিলং করতো। এটা ডেভোটেড জুস সেক্ট, এটা হচ্ছে ইহুদিদের একটা ডেভোটেড বা যারা খুব বেশি ধর্ম পালন করে তাদের একটা গ্রুপ। তাহলে এখানে স্পষ্ট বলা আছে যে পিপল আর থট টু হ্যাভ বিলং, যে এমন একটা গ্রুপকে তারা বিলং করতে, যেটাকে বলা হয়ে থাকে যে এসেন্স। ওকে, তাহলে আমরা এখানে আনসারটা পেয়ে যাবো ইনশাআল্লাহ। তো এখানে দেখা যাচ্ছে কি থট টু হ্যাভ বিন রিটেন বাই এ গ্রুপ অফ পিপল নোন, ওই লোকদেরকে কি হিসেবে জানা হয়? এসেন্স হিসেবে জানা হয়। এই যে এখানে বলা আছে যে এসেন, এই যে এসেন্স হিসেবে জানা হয়ে থাকে বা পরিচিত তারা, এটাই হচ্ছে কথা, যে ওনারা হচ্ছেন এসেন বা এসেন্স। ওকে, আচ্ছা এরপর আমরা যদি দেখি পরের কোশ্চেনটা যদি দেখি
যে 5 নাম্বার রিটেন মেইনলি ইন দ্য ড্যাশ ল্যাঙ্গুয়েজ। 5 নাম্বার কোশ্চেনটা একটা ল্যাঙ্গুয়েজে লেখা হয়েছিল, সেই ল্যাঙ্গুয়েজটা কি? Most are on religious topics written using ink on parchment or papyrus. এটা তো আমাদের কোশ্চেন না, এটা দরকার না আমাদের। written mainly in the language, এটা লেখা হয়েছিল কোন ল্যাঙ্গুয়েজে, এটা আমরা এখন জানবো। এবার বলতেছে যে অধিকাংশ ডেড সি স্কুল অধিকাংশ টেক্সট লেখা হয়েছিল হিব্রুতে। এই স্পষ্ট বলা আছে এখানে, সুন্দর করে বলে দিছে যে এখানে হিব্রুতে লেখা হয়েছে। দ্য মেজরিটি অফ দ্য টেক্সট অন দ্য ডেড সি স্কুলস আর ইন হিব্রু, এটা হিব্রুতে লেখা, with some fragmented written on an ancient version of its alphabet thought to have fallen out of the use in the 15th century BC। অর্থাৎ 15th century BC তে একটা ল্যাঙ্গুয়েজ যেটা চলতো তখন, এবং তখন এরপর থেকে আর এটা ইউজ হয় নাই, ওরকম একটা প্রাচীন ভাষায় কিন্তু কিছু ফ্র্যাগমেন্টেড রিটেন ওইখানে দেখা যায়। এবং বাকি যে ল্যাঙ্গুয়েজগুলো ছিল সেগুলো ছিল আরামাইক, এই যে আরামাইক ল্যাঙ্গুয়েজও ছিল, এবং ওই আরামাইক ল্যাঙ্গুয়েজটা ছিল ওই এলাকার মোটামুটি এই যে মোটামুটি বিসি থেকে, অর্থাৎ এই যে ল্যাঙ্গুয়েজ স্পোকেন মেইনলি ইনহ্যাবিটেন্ট অফ দ্য রিলিজিয়ন ফর দ্য 6th সেঞ্চুরি বিসি থেকে, মানে 600 বছর জন্মের 600 বছর আগ থেকে ওনার চলে যাওয়ার 70 বছর এর সময়কালের মধ্যে যে ল্যাঙ্গুয়েজটা ওই এলাকায় বেশি ব্যবহৃত হতো বা সবাই ব্যবহার করতো সেটা হচ্ছে আরামাইক। তো এখানে অনেকগুলো স্ক্রিপ্ট আরামাইক ল্যাঙ্গুয়েজও লেখা আছে। ইন এডিশন সেভারাল টেক্সট ফিচার্স ট্রান্সলেশন অফ দ্য হিব্রু বাইবেল ইনটু গ্রিক, এবং হিব্রু থেকে আবার গ্রিক ভাষায় অনেকগুলো ট্রান্সলেশনও কিন্তু এখানে লেখা আছে। তাহলে এখানে কয়েকটা ভাষার কথা বলা আছে, তবে মেইনলি টেক্সট অন দ্য ডেড সি স্ক্রোলস আর ইন হিব্রু, দ্য মেজরিটি, এই যে মেজরিটি বলে দেওয়া আছে। তাহলে আনসার একদম পেয়ে গেলাম আমরা। আনসারটা কি? যে এখানে বলছে রিটেন মেইনলি ইন দ্য ড্যাশ ল্যাঙ্গুয়েজ, তাহলে হিব্রু ল্যাঙ্গুয়েজে লেখা হয়েছিল। 5 নম্বর হচ্ছে হিব্রু। এবার বলতেছে কোশ্চেন 6 থেকে 13 পর্যন্ত এখানে ট্রু ফলস, অর্থাৎ যদি স্টেটমেন্ট যেটা এখানে বলা হবে, এখানে ধরেন এখানে স্টেটমেন্ট দেওয়া আছে বিভিন্ন, এখানে 6 থেকে 13 পর্যন্ত স্টেটমেন্ট দেওয়া আছে, এই স্টেটমেন্টগুলো আসলে ম্যাচ করে কিনা। অর্থাৎ একটা স্টেটমেন্ট দেওয়া আছে যে স্টেটমেন্টটা প্যাসেজে উল্লেখ করা হয় নাই, স্পেসিফিকলি উল্লেখ করা হয় নাই, তাহলে এটা হবে নট গিভেন। যদি প্যাসেজে যেভাবে উল্লেখ করা আছে, যদি মানে প্যাসেজে যে এই কথাটা আছে ওই ইনফরমেশনটা যদি এখানে সত্য আকারে থাকে, এই ইনফরমেশনটা সেম আছে, তাহলে ট্রু দিব। আর যেই ইনফরমেশনটা আছে ওটার যদি উল্টা থাকে তাহলে এটাকে দিব ফলস। ওকে, তাহলে আমাদের হয়ে গেল। এইবার আমরা আসি 6 নাম্বার। The Bedouin teenagers who found the scrolls were disappointed by how little money they received for them। অর্থাৎ ওই যে টিনেজার যারা ছিল, বেদুইন ছেলে যেগুলো ওই স্ক্রিপ্টগুলো পেয়েছিল, তারা যখন এগুলোকে বিক্রি করলো, তারা দেখলো যে তাদেরকে খুব অল্প টাকায় দেওয়া হলো তার বিনিময়ে, ফলে তারা খুব বেশি হতাশ হয়ে গেল, ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গেল, মানে হতাশ হয়ে গেল অল্প টাকা পেয়ে। এখন এই তারা যে অল্প টাকায় বিক্রি করলো, তারা মনে করেছিল অনেক টাকা বিক্রি করতে পারবে, এরপরে তারা অল্প টাকায় বিক্রি করলো, এরকম কোনো কথা আছে কিনা আমরা দেখবো। তাই স্বাভাবিকভাবে মনে রাখতে হবে যে ইনফরমেশনগুলো স্টেপ বাই স্টেপ দেওয়া হয়, মানে এরকম করে দেওয়া, এখান থেকে ইনফরমেশন, 1 নাম্বার ইনফরমেশন এখান থেকে দিবে, 2 নম্বরটা এখান থেকে দিবে, এরকম করে দেয় না, দেয় কি শুরু থেকেই দেয়, শুরু থেকে নিচের দিকে যায়। তাহলে আমরা এটাও জেনে গেলাম। তাহলে এখানে দেখা যাচ্ছে যে কি ছেলেগুলো কি করলো, এবারে ছেলেগুলো কি করলো, he and cause company into the caves, এরপরে তারা অনেকগুলো জার দেখলো, 7 of the which contains বিভিন্ন লেখা দেখলো, এরপরে that teenager took the 7, এই যেখানে লেখা আছে that teenager took the 7 schools to the nearby town, পাশের যে শহর সেখানে নিয়ে গেল where they sold for a small sum, সেখানে অল্প টাকা বিক্রি করলো to a local antiquity dealer, মানে প্রাচীন জিনিসপত্র কিনা এরকম একজন লোকের কাছে, ডিলারের কাছে তারা বিক্রি করলো। ওকে, এতটুকু তো পাইলাম, তার মানে বিক্রি করলো। এবার তারা ডিসঅ্যাপয়েন্টেড, হতাশ হয়েছিল টাকা না পেয়ে, কম টাকা পেলো, এটা আছে কিনা দেখবো। এবার ওয়ার্ড অফ ফাইন্ড স্পিরিট, তাদের এই মানে গুপ্তধনের কথা বা এরকম একটা জিনিসের পাওয়ার কথাটা ছড়াই পড়লো জায়গায় জায়গায়। and Bedouin and archaeologists eventually unearthed tens of thousands of additional scroll fragment from 10 nearby caves। এরপরে ওই বেদুইন এবং যারা ভূতত্ত্ববিদ ছিল তারা পরবর্তীতে মানে আশপাশের 10টা ক্যাপ থেকে আরো শত শত এরকম মানে জার বা এরকম পাত্র উদ্ধার করলো। টুগেদার দে মেক আপ বিটুইন 800 to 900 ম্যানুস্ক্রিপ্ট, এবং এগুলো সবগুলো মিলে 800 এবং 900 ম্যানুস্ক্রিপ্ট বা পাণ্ডুলিপি হয়ে গেল। এবং এটা তারা বুঝে গেল যে তারা বিশাল বড় একটা জিনিস আবিষ্কার করে ফেলেছে। তার মানে তাদের ফ্রাস্ট্রেশনের কথা, যে অল্প টাকা পেয়েছিল ফলে ফ্রাস্ট্রেট হয়েছিল, এরকম কোনো কথা এখানে উল্লেখ নাই, এরকম কোনো কথা দেওয়া নাই। অতএব এটা হচ্ছে নট গিভেন। নট গিভেন যেহেতু, এটাকে আমি একটু ভিন্ন কালার করে দিই, তাহলে আমাদের, আমি নট গিভেন কে একটা কালার করে দিই, তাহলে নট গিভেন, কারণ ফ্রাস্ট্রেশন হওয়ার কথা উল্লেখ নেই।
আমি এটার আর্গুমেন্টকে এই কালারটা করে দিলাম। এটা কি কালার আমি জানি না, চোখ ঢালাচ্ছে আমার। আচ্ছা 7 নাম্বার, দেয়ার ইজ এগ্রিমেন্ট অ্যামং একাডেমিক অ্যাবাউট দ্য অরিজিন অফ দ্য ডেড সি স্কুল। ডেড সি স্কুলের অরিজিনের ব্যাপারে যে পণ্ডিত আছে তারা ঐক্যমতে পৌঁছেছেন, মানে কোন সময় থেকে এটা হয়েছে এই ব্যাপারে তাদের মধ্যে ঐক্য হয়ে গেছে। এখন এই কথাটা আছে কিনা আমরা দেখব। তাহলে এখানে আমরা দেখব যে দ্য অরিজিন অফ দ্য ডেড সি স্কুল, ডেড সি স্কুলের অরিজিনের ব্যাপার হুইচ ওয়্যার রিটেন, এবং মানে 2000 যেটা 2000 বছর আগে লেখা হয়েছিল, প্রায় 150 বিসি থেকে শুরু করে 70 সি এর ভিতরে লেখা হয়েছিল মনে করা হয়। এই ডেড সি স্কুলের অরিজিন ইজ স্টিল সাবজেক্ট টু স্কলারলি ডিবেট। এই যে এখানে এই ওয়ার্ডটা পেজ লাগাই দিয়েছে, স্কলারলি ডিবেট মানে পণ্ডিতদের মধ্যে এটা এক ধরনের একটা পেঁচ লাগাই দিয়েছে, তাদের মধ্যে মতানৈক্য হচ্ছে না, তাদের মধ্যে ডিবেট হচ্ছে এই কথাটা নিয়ে, যে কখন হয়েছে না হয়েছে এই কথাটা নিয়ে তারা কি করতেছে, ওয়ান কাইন্ড অফ আর্গিউ করতেছে। তার মানে এখানে যে কথাটা বললো যে এগ্রিমেন্ট হয়ে গেছে, এগ্রিমেন্টটা এখানে বলা আছে যে তাদের মধ্যে ডিবেট হচ্ছে, স্কলারদের মধ্যে ডিবেট হচ্ছে যে এটার অরিজিন নিয়ে, উৎপত্তি কখন হয়েছে এই কথাটা নিয়ে। অতএব আমাদের এটা হচ্ছে ফলস। আমি বলেছি যদি যে ইনফরমেশনটা দেওয়া থাকবে সেই ইনফরমেশনটা যদি উল্টা থাকে, মানে ওইখানে যেটা দেওয়া আছে এখানে দেওয়া আছে রং ওয়েতে, অতএব আমরা যেহেতু এটা রং ওয়ে দেওয়া আছে আমরা এটা লাল করে দিব। তাহলে আমি এটা লাল করে দিচ্ছি, ওকে। তো লাল হয়ে গেল এটা। এবার আমরা দেখব 8 নাম্বার, মোস্ট অফ দ্য বুকস অফ দ্য বিবলিক্যাল রিটেন অন দ্য স্ক্রোলস ইনকমপ্লিট। অর্থাৎ বিবলিক্যাল বাইবেলের উপর লেখা অধিকাংশ স্ক্রিপ্টগুলো হচ্ছে ইনকমপ্লিট। অর্থাৎ মূলত এই যে স্কুল এগুলো সবগুলো হচ্ছে বাইবেল, এগুলো সবগুলো হচ্ছে বাইবেল। তো এই বাইবেলের উপর এখানে 800-900 মতো স্ক্রিপ্ট পাইছে তারা। তো এই বাইবেলের উপর লেখা এই জিনিসগুলো হচ্ছে ইনকমপ্লিট। এখন এটা দেখবো আছে কিনা এখানে। আমরা এখান থেকে দেখবো the Dead Sea Scrolls include fragments from every book of the Old Testament of the Bible। এই যে এখানে বলা আছে যে বাইবেলের ওল্ড টেস্টামেন্টের প্রত্যেকটা বইই কিন্তু স্কুলগুলো ধারণ করে, মানে স্কুলগুলোর মধ্যে এই ফাইন্ডিংস যেটা যেটা তারা পাইলো সেটার মধ্যে সবগুলো বাইবেল এর কথা আছে। হ্যাঁ, তবে সেটা কি হিসেবে আছে, ফ্র্যাগমেন্ট। এগুলো ফ্র্যাগমেন্টস মানে টুকরা, ফ্র্যাগমেন্টস ফ্রম এভরি বুক অফ দ্য ওল্ড টেস্টামেন্টস অফ দ্য বাইবেল। বাইবেলের ওল্ড টেস্টামেন্টের বিভিন্ন অংশ, আমাদের কোরআন শরীফ যেরকম, তো দেখা গেল যে একটা সূরা পাইছে, দুইটা সূরা পাইছে, এরকম আমি উদাহরণের জন্য বলতেছি, এরকম টুকরা টুকরা জিনিসগুলো পাইছে, এক্সেপ্ট ফর দ্য বুক অফ ইস্তার। কিন্তু এস্তার নামক যে বইটা ছিল ওই বইটা কিন্তু পূর্ণাঙ্গ পাওয়া গেছে ওই স্ক্রোলের মধ্যে বা ওই ফাইন্ডিংস এর মধ্যে। তারা ইস্তার নামক বইটাই একমাত্র ওল্ড টেস্টামেন্টের পুরো পাইছে, আর বাকি সবগুলো তারা টুকরা টুকরা পাইছে, একটু একটু পাইছে। তার মানে কথাটা কি সত্য কিনা, যে মোস্ট অফ দ্য বুকস অফ দ্য বাইবেল রিটেন অন দ্য স্ক্রোলস, স্ক্রোলের মধ্যে যে বাইবেলের লেখাগুলো ছিল বা বাইবেল যে লেখা ছিল সেটা ছিল ইনকমপ্লিট। তাহলে একটা মাত্র এস্তার কমপ্লিট ছিল আর বাকিগুলো ইনকমপ্লিট ছিল। অতএব আমাদের এটা হয়ে গেল সঠিক, তাহলে আমাদের এটা সঠিক আমরা লাগিয়ে ফেললাম। এবার দ্য ইনফরমেশন অন দ্য কপার স্ক্রোল ইজ রিটেন ইন অ্যান আনইউজুয়াল ওয়ে। অর্থাৎ ইনফরমেশন অন দ্য কপার স্ক্রোল, একটা ছিল কপার স্ক্রোল। তো কপার স্ক্রোল যেটা ছিল মানে কপারের উপর খোদাই করে লেখা ছিল, তো ওই কপার স্ক্রোল যেটা সেটা ছিল আনইউজুয়াল ওয়েতে। ওখানে যে লেখাগুলো ছিল সেগুলো কিন্তু হিব্রু বা অ্যারামাইক ল্যাঙ্গুয়েজ এরকম কোন ল্যাঙ্গুয়েজ ছিল, আনইউজুয়াল মানে বিক্ষিপ্তভাবে বা যেটা সিস্টেমেটিক ওয়েতে ছিল না। তো আসলে দেখা যায় এটা আছে কিনা আমাদের এখানে আমরা দেখি। আমরা যদি দেখি যে এখানে দেখি ম্যানুস্ক্রিপ্টস এক্সিস্টেন্স এন্ড উইথ দ্য টেক্সট স্ক্রোল ইনক্লুড ডকুমেন্টস। এই যে এখানে যদি দেখি দ্য রাইটিং অন দ্য স্ক্রোলস ইজ মোস্টলি ব্ল্যাক ইঙ্ক। অর্থাৎ এগুলো অধিকাংশ কি লেখা, কালো লাল কালিতে এবং কালো কালিতে লেখা অধিকাংশ স্কুলগুলো, এবং স্কুলগুলো এগুলো নিয়ারলি মেড, এগুলো তৈরি করা হয়েছে আইদার পার্চমেন্ট অর্থাৎ স্ক্রিন এর উপর লেখা হয়েছে, চামড়ার উপর লেখা হয়েছে, অথবা পেপিরাস নামক একটা কাগজের মধ্যে লেখা হয়েছে, একটা জিনিসের মধ্যে লেখা হয়েছে। এবার বলছে কিন্তু একটা স্কুল সেটা ভিন্ন ছিল, সেটা হচ্ছে মানে 3015 নামক একটা স্কুল, সেটা এটা which created out of the combination of copper and tin। যে স্ক্রোলটা মূলত কপার এবং টিনের উপরে লেখা হয়েছে, ওকে। ওগুলো বাকিগুলো লেখা হয়েছিল চামড়ার উপর এবং প্যাপিরাসের উপরে। তো এটাকে এই জন্য বলা হয় কপার স্ক্রোল বলা হয়। তো এই জিনিসটা কি, এটার ব্যাপারে এখানে বিশাল বড় একটা জিনিস দিয়েছে। দিস কিউরিয়াস ডকুমেন্টস ফিচার্স লেটার্স কি চিজেলড অনটু মেটাল। অর্থাৎ এই যে মেটালের উপর বা টিন বা কপারের উপরে বাটাল দিয়ে, আমরা যে খেজুর গাছ কাটি বাটাল, ওই বাটাল দিয়ে খোদাই করে কিন্তু ওইখানে লেখাগুলো ছিল। তো লেখাগুলো as some have theorized to better
উইথস্ট্যান্ড দ্য প্যাসেজ অফ টাইম। অর্থাৎ মনে হচ্ছে যে কি ওই যে বাটাল দিয়ে বা কপার স্কুলে যে লেখাগুলো ছিল এই লেখাগুলো ওই সময়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস ছিল বা যে বিষয়টা ছিল এখানে। তো একটা ওয়ান অফ দ্য ইন্ট্রিগিং ম্যানুস্ক্রিপ্ট মানে জটিল একটা ম্যানুস্ক্রিপ্ট যেটা সেটা হচ্ছে কুমরান, অর্থাৎ ওই ম্যানুস্ক্রিপ্টগুলোর মধ্যে থেকে যে জটিল যেটা ছিল সেটা হচ্ছে অ্যানশিয়েন্ট ট্রেজার ম্যাপ। সেখানে একটা অ্যানশিয়েন্ট ট্রেজার ম্যাপ অর্থাৎ প্রাচীন যে গুপ্তধনের একটা ম্যাপ ছিল। তো যেখানে দেখা যাচ্ছে কি মানে শত শত মানে কয়েক ডজন গোল্ড স্বর্ণের এবং সিলভারের খনির কথা উল্লেখ করা আছে ওই ম্যাপের মধ্যে। কিন্তু এই যে ইউজিং অ্যান আনকনভেনশনাল ভোকাবুলারি অ্যান্ড অড স্পেলিং, কিন্তু লেখাগুলো হচ্ছে প্রথাগত না, এগুলো আনকনভেনশনাল এবং স্পেলিংটাও লেখার স্পেলিংটা হচ্ছে সম্পূর্ণ কি অড, একেবারে অড মানে যেগুলো স্বাভাবিক না ওরকম অস্বাভাবিকভাবে লেখা আছে। হ্যাঁ, তো এবং তাহলে আমাদের এই কথাটা আমরা পেয়ে গেলাম যে এই যে এখানে দেখা যাচ্ছে কি বলা আছে যেটা ইনফরমেশন অন দ্য কপার স্ক্রোল। কপার স্ক্রোলের মধ্যে যে ইনফরমেশন ইজ রিটেন ইন আনইউজুয়াল ওয়ে, এটা আনইউজুয়াল ওয়েতে লেখা। তাহলে সঠিক কিনা? অবশ্যই সঠিক। আমি আবার দেখাচ্ছি সঠিক কিনা, যে এই যে ইউজিং অ্যান আনকনভেনশনাল ভোকাবুলারি অ্যান্ড অড স্পেলিং, এই যে এখান থেকেই তো কপার স্কুলের কথা বলতেছে, যে এই যে কপার স্কুলের কথা এখান থেকে বলতেছে, এখান থেকে বলে আসতেছে যে আনইউজুয়াল ওয়েতে তারা এটা দেখলো, যে আনইউজুয়াল ওয়েতে তারা এখানে লেখাগুলো দেখছে। তবে এখানে খুব সুন্দর বিষয় হচ্ছে কি এর ডেসক্রাইব মানে এখানে 64টা আন্ডারগ্রাউন্ডের কথা বলা আছে, যেটা মানে যেখানে মানে ধন সম্পদ লুকিয়ে রাখার কথা, মানে যাতে করে কেউ নিতে না পারে সেটার জন্য লুকিয়ে রাখা হয়েছিল। এবং এই সম্পদগুলো বলা হচ্ছে যে আর উদ্ধার করা যায়নি, কারণ হচ্ছে যে রোমানরা সেই জায়গাটা ধ্বংস করে দিয়েছিল। অথবা বলা হচ্ছে যে যে অনেক ধারণা বলতেছে বা অনেক মানুষে ধারণা করতেছে যে অনেকগুলো সম্পদ বা অনেকগুলো ট্রেজার সম্পত্তি এগুলো কি করা হয়েছিল, এগুলো লোকাল যে মানুষজন তারা সরিয়ে ফেলেছিল ওই তাদের জায়গাটা ধ্বংস করার আগে। রোমানরা was rescued from the second temple before its destruction, সেকেন্ড টেম্পল ধ্বংসের আগে তারা উদ্ধার করতে পেরেছিল, অথবা নেভার এক্সিস্ট টু বিগিন উইথ, অথবা এমন একটা অবস্থা হয়ে গেছে যে এটা আর কখনো অস্তিত্বে আর আসে না, মানে এটা হারিয়ে গেছে ইতিহাসের কালের গর্ভে। তো আমাদের পেয়ে গেলাম আনইউজুয়াল ওয়েতে ছিল লেখাগুলো কপার স্কুলে। আচ্ছা, তাহলে ট্রু। এবার দেখা যাচ্ছে মার্ক স্যামুয়েল ওয়াজ গিভেন সাম অফ দ্য স্কুলস অ্যাজ গিফট। মার্ক স্যামুয়েল নামক একজন লোক, তাকে স্কুলগুলো ওই পাণ্ডুলিপিগুলো গিফট হিসেবে দেওয়া হয়েছিল। তাহলে এই কথাটা কি আমাদের আছে কিনা আমরা দেখবো এখানে। তাহলে আমরা এখানে যদি দেখি যে সাম অফ দ্য ডেলি স্কোয়ার হ্যাভ বিন ইন্টারেস্টিং জার্নি আছে স্কুলের, অর্থাৎ এগুলো জার্নি করে বিশ্বের এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। 1948 সালে সিরিয়ান অর্থোডক্স, অর্থাৎ সিরিয়ান যে অর্থোডক্স আর্চ বিশপ আছেন উনি পাদ্রী, ওনার নাম হচ্ছে মার্ক স্যামুয়েল। উনি ওই 60টা অরিজিনাল স্কুল থেকে পাণ্ডুলিপি থেকে 4টা তিনি কিনে নেন। কার থেকে? জেরুজালেমের একজন শুমেকার থেকে, অর্থাৎ জোতা প্রস্তুতকারী, জোতা তৈরি যিনি করেন তার থেকে নেন। এবং তিনি হচ্ছেন পার্ট টাইম মানে প্রাচীন জিনিসপত্র ডিলার, বিক্রি করেন এরকম। পেইং লেস দেন 100 ফর দেম, মানে মাত্র কত অল্প $100 কম টাকায় তিনি নিয়ে নেন। তাহলে যে এখানে যে কথা বললো যে সে ফ্রি পেয়েছে, গিফট পেয়েছে, এটা মিথ্যা কথা। তাহলে মার্ক স্যামুয়েল ওয়াজ গিভেন সাম অফ দা স্কুল অ্যাজ এ গিফট, তিনি গিফট পান নাই, তিনি এগুলো কিনে নিয়েছিলেন। তার মানে এটা হচ্ছে সম্পূর্ণ বিপরীত কথা। অতএব আমরা এখানে দিব ফলস। তাহলে ফলস দিলে আমরা লাল করব, লাল করে দিলাম। গিফট হিসেবে দেন মানে এটার কথা বলা আছে, যে স্ক্রিপ্টগুলোর কথা বলা আছে, কিন্তু ওইখানে বলা আছে গিফট এর কথা, ওইখানে বলা আছে কেনার কথা। তাহলে এই কথাটা বলা আছে যে মার্ক স্যামুয়েল কিছু স্ক্রিপ্ট পেয়েছিলেন, তবে সেগুলো গিফট আকারে তিনি $100 কমেও উনি একজন জোতা প্রস্তুতকারক থেকে নিয়ে নিয়েছিলেন। এবার ইন আর্লি 1950-এর দিকে নাম্বার অফ এডুকেশনাল এস্টাবলিশমেন্ট ইন দ্য ইউএস ওয়্যার কিন টু বাই স্কুল ফ্রম মার্ক স্যামুয়েল। মার্ক স্যামুয়েল থেকে ইউএস এর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলো এই স্কুলগুলো কেনার জন্য, এই পাণ্ডুলিপিগুলো কেনার জন্য খুব আগ্রহ প্রকাশ করেছিল। এখন এই কথাটা আছে কিনা দেখি। তাহলে এখানে দেখা যাচ্ছে যে কি he then traveled to the United States, যে তিনি পরে ইউনাইটেড স্টেটে তিনি ভ্রমণ করেন। unsuccessfully offered them to a number of university including ইয়েল বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠানে তিনি এগুলো বিক্রির জন্য অফার করেন, কিন্তু কেউ কিনে নাই। তো এই কথাটা কিন্তু কেউ কিনে নাই, এই কথাটা কিন্তু ডিরেক্টলি নাই, এখানে বলা আছে আনসাকসেসফুলি।
আবার এখানে পরে বাক্য ওইটা ক্লিয়ার করে দিবে। অবশেষে 1954 সালে তিনি একটা বিজ্ঞপ্তি দেন, অ্যাডভার্টাইজমেন্ট দেন। কোথায়? নিউজ পেপার দ্য ওয়াল স্ট্রিট জার্নালের মধ্যে একটা বিজ্ঞপ্তি দেন। কি বিজ্ঞপ্তি? সেটা হচ্ছে কি মিসেলিনিয়াস টার্মস ফর সেল। এই কথা দিয়ে মানে বিভিন্ন বিক্ষিপ্ত জিনিসপত্র বিক্রি করা হবে এরকম একটা বিজ্ঞপ্তি দেন। তো এখানে লেখা ছিল যে 2000 বিসি পুরানো, 2000 বিসি মানে ঈসা নবীর জন্মের 2000 বছর আগের জিনিসপত্র বা বাইবেলের ম্যানুস্ক্রিপ্ট গুলো কি করা হবে? বিক্রি করা হবে। এরকম একটা কি দেন? তিনি বিজ্ঞপ্তি দেন। তাহলে আমরা যদি দেখি যে আগ্রহ প্রকাশ করেছিল যে না, তিনি কিন্তু এখানে কথা বলা আছে যে তিনি কিন্তু নিয়ে গেছিলেন বিক্রির জন্য। হি দেন ট্রাভেল টু দ্য ইউনাইটেড স্টেটস এন্ড আনসাকসেসফুলি অফার করেছিলেন বিক্রির জন্য, কেউ নেই। তাহলে এই কথাটা বলা আছে 1954 তে তিনি বিজ্ঞাপন দেন এরকম। তার মানে আমাদের এই কথাটা দেওয়া আছে কিন্তু উল্টা ওয়েতে দেওয়া আছে, অতএব এটা আমরা লাল করে দিব, এটা হচ্ছে ফলস। কেউ কিনে নাই। এখানে বলছে আগ্রহ প্রকাশ করছে বিশ্ববিদ্যালয়গুলো বা ইনস্টিটিউশনগুলো, কিন্তু এখানে বলা হচ্ছে আগ্রহ প্রকাশ করা নাই, কেউ কিনতে চায়নি, কেউ কিনে নাই। ওকে, এবার দ্য স্কুল দ্যাট ওয়াজ ফিস্ট টুগেদার ইন 2017, 2017 সালে যে স্কুলগুলো একসাথে, ওইখানে তো বিক্ষিপ্ত ক্ষুদ্র ক্ষুদ্র আকারে পাওয়া গেছে, যেগুলো কি করা যায় একসাথে জোড়া দেওয়া হয়েছে সিস্টেমেটিকলি, যেগুলোকে সাজিয়ে একটা ম্যানুস্ক্রিপ্ট আকারে রূপ দেওয়া হয়েছে। অ্যাবাউট annual occasions in the Qumran area 2000 years ago, অর্থাৎ 2000 বছর আগে যে ওই কুমরান এরিয়াতে যে অকেশন গুলো হতো, উৎসবগুলো হতো, ওই উৎসবগুলোর ব্যাপারে ইনফরমেশন ধারণ করে, উৎসবগুলোর ব্যাপারে ধারণা দেয়, বা ওই এখানে কি কি উৎসব হতো এটা দেওয়া। তাহলে 2017 সালে কি হয়েছে এখানে আমরা দেখি। এই 2017 সালে কিছু রিসার্চার ইউনিভার্সিটি অফ হাইফা বিশ্ববিদ্যালয়ের রিসার্চার তারা সক্ষম হয়েছিলেন আনট্রান্সলেটেড যে ইয়েগুলো ছিল, পাণ্ডুলিপিগুলো ছিল, সেগুলোর পাঠোদ্ধার করতে, সেগুলোর অর্থ অনুধাবন করতে পেরেছিলেন। তো ওইখানে তারা দুজন, একজন এশবাল রেডসন আর একজন হচ্ছে ব্যান্ডোভ, জনাথন ব্যান্ডোভ, এই দুজন তারা 1 বছর সময় দিয়ে 60টা ওই টুকরা, এই যে ফ্র্যাগমেন্টেড টুকরা ম্যানুস্ক্রিপ্টে তারা জোড়া দেন। about disappearing from a band of coded text on parchment that find provides inside the community of the people. এরপরে তারা উদ্ধার করতে পেরেছিলেন কিছু কোডেড টেক্সট, মানে কিছু কোডেড টেক্সট মানে যেগুলো পাঠ উদ্ধার করা একটু কষ্ট, ওরকম টেক্সট তারা পাঠ উদ্ধার করতে পেরেছে। ওখানে লেখা ছিল যে প্রোভাইডেড ইনসাইড দ্য কমিউনিটি পিপল হু রোট ইট, যে এই জিনিসগুলো তারা ওই যে কোডেড টেক্সট এগুলো ওরা লিখেছিল, এবং ওইখানে 364 দিনের যে ক্যালেন্ডার সেটার কথা লেখা ছিল, যে মূলত এগুলো ছিল 366 দিনের ক্যালেন্ডার। এরপরে দে ওয়ার হ্যাভ ইউজড, যেগুলো তারা ব্যবহার করতো, দ্য স্কুলস নেমস details to yearly religious events known from another date see school. Okay, only one more known school celebrated that indicates shifts in seasons remain untranslated. তাহলে এখানে বলা আছে যে কি the school's name sends detail to yearly religious events, যে রিলিজিয়াস ইভেন্টস এর কথা এখানে বলা ছিল, যে রিলিজিয়াস ইভেন্টস এর কথা ওখানে বলা ছিল, এটা তারা উদ্ধার করতে পেরেছে। তার মানে আমাদের যে কথাটা যে স্কুল দ্যাট মানে 17 সালে যেটা বিভিন্ন স্কুল মানে অর্থাৎ প্রায় 80টার মতো 60টার মতো বিক্ষিপ্ত স্কুলগুলোকে জোড়া করে সেখান থেকে যে পাঠ উদ্ধার করেছিল, সেখানে কি ছিল, যে সেখানে ছিল যে অকেশন ছিল, যে অ্যানুয়াল অকেশনটা হয়তো ওই অঞ্চলের মানুষজন পালন করত, সেই জিনিসটা এখানে বলা আছে। অতএব এটা হচ্ছে আমাদের ট্রু। এরপরে দেখা যাচ্ছে একাডেমিশিয়ান এট দ্য ইউনিভার্সিটি হাইফা কারেন্টলি রিসার্চিং হাউ টু ডিসেবল দ্য ফাইনাল স্কুল। ফাইনাল স্কুলের পাঠ উদ্ধার কিভাবে করবে বা সেটার ডিকোড কিভাবে করবে, সেখানে কি লেখা আছে এটা কিভাবে বুঝবে, এইটার জন্য তারা ফাইনাল স্কুলের উপর কাজ করতেছে। এরকম কোনো কথা আছে কিনা শেষ দিয়ে দেখবো। তো এরকম কোনো কথা আছে কিনা যে দ্য স্কুল names and details to yearly religious events known from another Dead Sea School, মানে যেটা আরেকটা ডেড সি স্কুল থেকে জানা যায় যে ওখানে বাৎসরিক কি কি অনুষ্ঠান হতো সেটার ব্যাপারে কথা বলা আছে। only one more known school celebration that indicates shifts in season remain untranslated, তো একটা কিন্তু আনট্রান্সলেটেড রয়ে গেছে এখানে। তো এখানে কিন্তু বলা নাই যে হাইফা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রফেসররা যে আনট্রান্সলেটেড যেটা আছে সেটাকে নিয়ে কাজ করতেছে, ডিকোড করতেছে, এরকম কোনো কথা এখানে বলা নাই। অতএব আমাদের এরকম কোনো কথা বলা নাই যে ফাইনাল স্কোর নিয়ে কাজ করতেছে, এরকম কোনো কথা বলা নাই। অতএব এটা হচ্ছে আমাদের নট গিভেন।
আর নট গিভেনকে আমি কি করে দিব, নট গিভেনকে আমি আগে কি কালার করেছি, এক ধরনের একটা কালার করেছি, আমি চিনি না, এটা মেয়েরা চিনবে ভালো। তো নট গিভেনকে আমি একটা কালার করে দিব, তবে আনফরচুনেটলি আই এম নট গেটিং দ্যাট কালার। ওকে, and ultimately I got that one. ওকে, তাহলে আমরা এখানে কালার করে দিলে মিললো না। আচ্ছা যাই হোক, তাহলে এটাই হচ্ছে আমাদের আজকের যে প্যাসেজ 17 এর টেস্ট 2 এর প্রথম প্যাসেজটা। তো প্রথম প্যাসেজটা হচ্ছে তুলনামূলক সহজ, তবে আইএলটিএস এর জন্য অনুরোধ থাকবে যে আপনারা পড়বেন ভালো করে, ইংরেজি ভাষাটা শিখতে হবে। সবকিছুর গোড়ায় হচ্ছে ইংরেজি ভাষা। আপনি ইংরেজি ভাষা বললে রিটেন, রিডিং বলেন, স্পোকেন বলেন, সবকিছু ইজি পিজি লেমন স্কুইজি হয়ে যাবে, একদম সহজ হয়ে যাবে। তো সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, দোয়া করবেন যেন আপনার জন্য ভিডিও বানাতে পারি, প্রতিদিন একটা দুটো করে বানাতে পারি। আমি একটু আলসি টাইপের বেশি, একটু দোয়া করবেন যাতে করে অলসতা মুক্ত হয়ে ভিডিও বানাতে পারে। আর আপনারা যারা ধীর স্থির না, তারা ভিডিও দেখার দরকার নাই, তারা চলে যান, তারা ওই ফেসবুক স্ক্রলিং করেন, রিলস দেখেন, হাসেন, নাটক দেখেন, রিফিউন ভিডিও টিডিওগুলো দেখেন, আপনারা ওগুলো করেন। কিন্তু যারা সিরিয়াস তারা মনোযোগ দিবেন। আপনারা বললে আমি একদম ভেঙে 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 প্রতিটা লাইনের অর্থ বলে দিব। তো সবার সুস্থ কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে ইনশাল্লাহ, দেখা হবে। খোদা হাফেজ।